বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে বসতবাড়ি, কলকারখানা। কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ। ফলে খাদ্য চাহিদা পূরণের বিষয়টি দিন দিন ভাবনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যেখানে নতুন করে চাষযোগ্য জমির পরিমাণ ও ফসলের উৎপাদন বাড়ানো জরুরি হয়ে দাঁড়িয়েছে, সেখানে দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগ বরিশালের চাষ উপযোগী জমির বেশিরভাগই বছর জুড়ে চাষ হচ্ছে একটি ফসল, অথবা থেকে যাচ্ছে অনাবাদি। এ অঞ্চলে কি পরিমাণ জমি অনাবাদি বা চাষের আওতার বাইরে রয়েছে জানতে কথা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলামের সাথে। আসলে বরিশাল অঞ্চলে খরিফ 1 অর্থাৎ আউশ মৌসুমে প্রায় 40 থেকে 50 ভাগ জমি পতিত থাকে। এছাড়া রবি মৌসুমে খুব গুরুত্বপূর্ণ একটা মৌসুম, সেই সময় দেখা যাচ্ছে যে প্রায় 50 থেকে 60 ভাগ জমি পতিত থাকে। বরিশাল অঞ্চলে আবাদযোগ্য জমি 1,86,000 হেক্টর। এর মধ্যে আউশ মৌসুমে প্রায় 40 থেকে 50 ভাগ জমি পতিত থাকে, আর রবি মৌসুমে প্রায় 50 থেকে 60 ভাগ জমি পতিত থাকে। এভাবে পটুয়াখালী জেলা প্রায় 2,20,000 হেক্টর জমি সেখানে আবাদযোগ্য আছে। তার মধ্যে খরিফ 1 মৌসুমে দেখা যাচ্ছে সেখানে 40 থেকে 50 ভাগ জমি পতিত থাকে, আর রবি মৌসুমে সেখানে 50 থেকে 60 ভাগ জমি পতিত থাকে। হ্যাঁ, আসলে এই যে পতিত থাকে এর পিছনে কিন্তু অনেক কারণ আছে। আউশ মৌসুমের কথা ধরুন, এই সময় আসলে এলাকায় আউশ চাষ হয়, কিন্তু এই আউশ চাষটা মূলত জোয়ারে পানি নির্ভর। যদি এপ্রিল মাসের শেষে বা মে মাসের প্রথমের দিকে জোয়ারে পানি আসে, তখন তারা জমি তৈরি করে চারা তৈরি করে বা আউশ চাষে যায়। যদি জোয়ারে পানি টাইমলি না আসে তাহলে কিন্তু আউশ চাষ হবে না। এটা একটা সমস্যা। নদী বা খাল থেকে কিছু সারফেস ইরিগেশন দিয়ে কিছু বড় চাষ হয়তো কিছু বাড়ানো যেতে পারে, কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার বা গভীর নলকূপ দিয়ে পানি নিয়ে বড় চাষ করাটা এই এলাকার জন্য একটা বড় বাধা। দ্বিতীয় আর একটা যেটা, সেটা হলো যে আপনার সামাজিক সমস্যা। আপনি জানেন যে বড় চাষটা কিন্তু খুব পরিশ্রমের একটা কাজ, এবং এখানে লেবার ইন্টেন্সিভ, এবং ব্যবস্থাপনা বেশ অনেক কিছু ভালো করতে হয়, পরিশ্রম করা লাগে। কিন্তু প্রকৃতিগতভাবে এই এলাকার লোক অত পরিশ্রম প্রিয় নয়, যার ফলে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় যেখানে একটু উদ্যোগ নিলে, হ্যাঁ, একটা খালের পানি বা নদীর পানি ব্যবহার করেও কিন্তু বড় চাষ করা যায়, কিন্তু সেই বিশেষ উদ্যোগটা অনেক সময় নেওয়া হয় না। এটা একটা সমস্যা। আসলে আউশ মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট খরা সহিষ্ণু জাত ব্রি ধান 42 এবং 43 তারা বের করেছে। এটা এলাকার জন্য মোটামুটি ভালো ফলন দিচ্ছে। এটা কিছু সম্প্রসারিত মাঠ পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে। এছাড়া লবণাক্ত যে একটা বড় একটা সমস্যা, বিশেষ করে রবি মৌসুমে। তো এখানে ব্রি ধান 47 একটা খুব গুরুত্বপূর্ণ একটা জাত, সেটা আমরা মাঠ পর্যায়ে সম্প্রসারিত করার চেষ্টা করছি। এছাড়া বিনা 8 এই জাতটাও মাঠ পর্যায়ে ভালো করছে, সেটাও সম্প্রসারিত হচ্ছে। তো এইভাবে আমরা এই খরা এবং লবণাক্তকে অ্যাড্রেস করে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। তবে স্থানীয় একজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে, কৃষকের পুঁজি সংকট থাকা, জোয়ার ভাটা প্রবণ এলাকা হওয়ায় রোগবালাই আর পোকামাকড়ের আক্রমণ বেশি হওয়া, কৃষকদের আমনের উন্নত জাতের পরিবর্তে স্থানীয় জাতের ব্যবহার এবং বেশিরভাগ জমির মালিকদের ঢাকা বা দেশের বাইরে অবস্থান করা এ অঞ্চলে এত বেশি পরিমাণ জমি অনাবাদি বা একফসলি থাকার অন্যতম কারণ। আমাদের বরিশাল অঞ্চলে বিশেষ করে আমাদের এই এলাকায় জমি নিচু জমি, তো সাধারণত পৌষ মাসের এক সিজন আমন ধান চাষ করে, এরপর জমিগুলো খালিই থাকে। তো আমি দেশের বাইরে ছিলাম, আসার পর আমি মুরগির ফার্ম করি, গবাদি পশুর ফার্ম করার পর আমি সব জমিগুলা কৃষির আওতায় নিয়ে আসি। এই 2 বছর পর্যন্ত আমি ওই BR50 ধান গবেষণা অফিস থেকে আমাকে কিছু বীজ দিয়ে পরীক্ষামূলক আমি ওই ধান চাষ করেও বেশ ভালো ফসল মানে ভালো উৎপাদন পেয়েছি। এখন আমার দেখা দেখি অনেক কৃষকই যারা এক ফসল জমি ধান চাষ করত, এখন 2 ফসলে ধান চাষ করছে এবং হাইব্রিড জাতীয় ধান। কিন্তু আমাদের দেশে সবচেয়ে আমাদের এখানে সমস্যা, আমাদের এখানে বাজার নেই। তো এই বিক্রির জন্যই আমাদের সমস্যায় পড়তে হয়, এবং উৎপাদনের জন্য সবাই আর অনাগ্রহ প্রকাশ করতেছে। তো আমি আশা করব যাতে বাজারের বিপণনের জন্য একটা সরকারের একটা ভূমিকা রাখা প্রয়োজন এই অঞ্চলে বিশেষ করে।
এই অঞ্চলের জমি আরও বেশি পরিমাণ চাষের আওতায় আনতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। সে লক্ষ্যে কাজ করছে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান, তার মধ্যে রয়েছে সিমিট, সিসা। তারা এই অঞ্চলে ভুট্টা ও গম চাষ সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে। সিসা সিমিট পক্ষ থেকে এখানে বরিশালের বিস্তীর্ণ যেটা রবিতে যে এলাকাটা খালি থাকে সেটাকে চাষের আওতায় আনার জন্য আমরা ভুট্টা এবং গম চাষ সম্প্রসারণের কিছু কার্যক্রম নিয়েছি, সাথে পালস এবং অয়েলসিডও আছে। তো সেটাকে মাথায় রেখে আমরা এবছর প্রথমে কাজ শুরু করলাম এবং সেখানে এবছর আমরা 2000 ফার্মারকে টার্গেট নিয়েছি যে 2000 ফার্মারকে আমরা ভুট্টা চাষের আওতায় আনবো। পাশাপাশি আমরা প্রায় 1000 কেজি বীজ, গম বীজ, যেটা মডারেটলি হিট টলারেন্ট ভ্যারাইটি বা কৃষি গবেষণা সহযোগিতায় আমরা ফার্মারদের মাঝে বিতরণও করেছি। ভুট্টা চাষের উদ্বুদ্ধ করার জন্য আমাদের ব্যাপক কার্যক্রম নেওয়া হয়েছে। সেখানে আমরা প্রায় 2000 ফার্মারকে এবার আমরা ট্রেনিং দিচ্ছি, টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি ভুট্টা চাষের জন্য। সেক্ষেত্রে ইনপুট হিসেবে আমরা বীজ দিচ্ছি এবং আমরা বরিশাল অঞ্চলে এই কাজগুলো করা হচ্ছে সম্পূর্ণ বাড়ি, এবং আমরা কিছু আমাদের কৃষি গবেষণা থেকে আসা হাইব্রিড মেজ 5 এবং হাইব্রিড মেজ 7 দিয়েছি। পাশাপাশি আমাদের যে অন্যান্য সিড কোম্পানিগুলো যে ভ্যারাইটিগুলো অন্যান্য জায়গায় নর্থ বেঙ্গলে চাষ হচ্ছে হাইব্রিড, সেগুলোকেও আমরা এখানে পপুলারাইজেশনের জন্য সেটাও দিই। এছাড়া সরকারি পর্যায়ে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর বরিশাল বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। তার মধ্যে রয়েছে এ অঞ্চলের মাটি ও আবহাওয়ার সাথে খাপ খেয়ে টিকে থাকতে পারে এমন জাতের ফসল কৃষকদের মাঝে সম্প্রসারণ করা। সে লক্ষ্যকে সামনে নিয়ে এ কেন্দ্রটি নতুন জাতের সরিষা সহ নানা জাতের ফসলের বীজ সংরক্ষণ ও কৃষকদের মাঝে বিতরণের জন্য প্রদর্শনী মাঠ স্থাপন করেছে। দক্ষিণাঞ্চলে যে টিয়ামন কাটার পরে প্রায় 3 মাস হতে 3.5 মাস জমি পতিত থাকে। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে এই ব্যাপারে আপনারা দক্ষিণাঞ্চলে যেহেতু একটা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র আছে, কী কী স্টেপ আপনারা নিচ্ছেন এটাকে উত্তরণ করার জন্য। আমরা এখানে বিশেষ করে যে খালি জমি যেটা পড়ে থাকে 3 মাস হতে 3.5 মাস, সেখানে আমরা শর্ট ডিউরেশন আমাদের যে ডাল জাতীয় ফসল আছে তার ভিতরে আমাদের বারেমুখ 6 এটা কিন্তু আমরা প্রায় 40% জমিতে আপনার সম্প্রসারণের মাধ্যমে এটা কিন্তু আমরা বারেমুখ 6 যেটা মুগ ডাল যেটা আমরা বলি সেটা কিন্তু আমরা সম্প্রসারণের জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আমরা এখানে মুসুরি, মাসকলাই, খেসারি যে সমস্ত জাত আমাদের উদ্ভাবিত হয়েছে সে সমস্ত জমিতে যেগুলো খালি থাকে, খেসারি অনেক জমিতে কিন্তু আমি বাড়ি খেসারি 1 আমাদের এখানে তারা আপনার করেছে। বাড়ি লেন্টিল যেটা 5 আমাদের যেটা লেন্টিল সেটা কিন্তু গতকালকে আমি দেখে আসছি যে কৃষকের মাঠে যথেষ্ট পরিমাণে সম্প্রসারিত হচ্ছে। এছাড়াও এটা তো ডালির ব্যাপার আমি বললাম, সেখানে আমাদের এই যে কাউপি যেটা আমাদের আছে এখন যেটা ফেলন, এটা আমরা প্রতি বছরই কিন্তু দিচ্ছি। এবার কিন্তু প্রায় আমরা 1 টন বীজ যাতে কৃষকেরা করে সেটা কিন্তু আমরা বিনামূল্যে তাদেরকে বিতরণ করছি। যেমন এটা তো আমাদের ডালের বেলা গেল, যে তৈলের বেলা আমরা আমাদের যে আজকে যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে কিন্তু আমাদের বাড়ি সরিষা 14 এবং এই জাতটা অত্যন্ত ভালো এবং এই জাতের কিছু গুণ আছে, সেটা হচ্ছে গাছ খাটো এবং এটা বিয়ারিং ক্যাপাসিটি অত্যন্ত বেশি এবং এটা 70-75 দিন সময় লাগে এটা আপনার মাঠে থেকে তুলে আনতে। এতে প্রায় আপনার 1 হইতে 1.5 টন পার হেক্টরে আপনার এই সরিষাটা হয়ে থাকে এবং 2টা ফসলের মাঝখানেও কিন্তু এটা করা যায়, এটা বেশি সময় লাগে না। যে টাইমে কিন্তু আমরা এই যে বাড়ি সদ্য সহিং করতেছি এই টাইমে কিন্তু পারবে, এই টাইমে কোনো সমস্যা হবে না। ছাড়াও আমাদের ডাল জাতীয় যেটা আমাদের দক্ষিণাঞ্চল যেখানে মোটামুটি এই যে জানুয়ারির দিকে যেখানে আপনার স্যালারিটি কম থাকে 1 হইতে ধরেন 6 মিলিমোস পার মিটার থাকে, সেখানে আমরা আগেও দেখেছি, আমরা এখনও বর্তমানে করতেছি। সেখানে আমাদের বাড়িমুখ 6 যেটা এটা দেখা গেছে মিনিমাম 1 টন যদি ভালো ম্যানেজমেন্ট করা হয় সেখানে কিন্তু 1 টন কিন্তু আমরা আপনার বাড়িমুখ 6 আমরা সেখান থেকে হারভেস্ট করতে পারছি। তবে যে জমিগুলো খালি আছে, গতকালকে যেটা আমি গিয়েছি যে জমিগুলো খালি আছে সব জায়গাতে তারা ধান করে না, এটা করে অনেকে কিন্তু বড় করতে পারবে। এখন যে জাতটা আমাদের 12-14 যেটা আমরা এটা করতেছি সরষা, গতকালকে আমি দেখে আসছি প্রায় 2 হেক্টর জমিতে তারা সরষা করছে এবং পট স্টেজে আসি গেছে এবং এটা করার পরে কিন্তু তারা ইজিলি সেখানে বড় ধান করতে পারে। তবে এটা আমরা কৃষককে উদ্বুদ্ধ করতেছি যে আপনারা অন্তত বিশেষ করে বাড়ি সরষা যেটা 14 এটা আপনারা সম্প্রসারণ করেন। এই এলাকার কৃষিকে আরও সমৃদ্ধ করতে এইসব প্রচেষ্টা অনেক কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
এছাড়া সামাজিক দায়বদ্ধতা বাড়াতে যে সমস্ত জমি পতিত থাকে সেগুলো তালিকাভুক্ত করে ভূমিহীন বা অধিক চাষে আগ্রহী কৃষককে লিজ বা যুক্তিযুক্ত কোনো পদ্ধতি অবলম্বন করে চাষ করতে দেয়া যেতে পারে। তাহলে আশা করা যায় এই অঞ্চলের কৃষি আরও সমৃদ্ধ হবে।